বিয়ের ৭ মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। সীমাহীন কষ্ট বুকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে হলো। বাবা-মায়ের কথা মতো মদখোর স্বামীকে ডিভোর্স দিতে এক প্রকার বাধ্য হই। তবে আমার স্বামীরও চাওয়া ছিল আমার সাথে সে সংসার করবে না। বাপের বাড়ি সুখে দুঃখে দিন অতিবাহিত হলেও পাড়া প্রতিবেশী তথা সমাজের লোকদের কটু কথা শুনতে শুনতে জীবনটা বিষিয়ে উঠেছিল। বিরক্তিকর প্রতিটা সময় কাটিয়ে যাচ্ছিলাম। একেকজনের একেক রকম কথা, এক একটা কথা বুকে তীরের মতো হয়ে বিঁধতে থাকে। কেউ বলতো, "দেখো কি অপয়া মহিলা, বিয়ে হতে না হতেই তালাক দিয়ে আসছে। নিশ্চয়ই আরেক ভাতারের উপর নজর পড়েছে।" কেউ বলতো, "স্বামীর ঘর তার ভালো লাগে না, গোপনে পরপুরুষের সাথে নোংরামি করতেই স্বামীকে তালাক দিয়ে আসছে।" আরও যত প্রকার বাজে কথা আছে শুনতে হচ্ছিল। অথচ আমার স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি থেকে বাধ্য হয়ে যখন বাপের বাড়ি চলে আসতাম, তখন এই সব প্রতিবেশীরা বলতো, "ওই কসাই জামাইকে ছেড়ে আসো, কত মেয়ে তালাক দিয়ে চলে আসছে, পারলে নারী ও শিশু নির্যাতন মামলা করো।" আর আজ তাদের মুখে এই সব কথা হারিয়ে গেছে। উল্টা এখন আমার উপর তারা অকথ্য অসহনীয় কটু কথা নিয়ে এসে মুখের উপর ছুঁড়ে মারছে। বাবা-মায়ের অনুপ্রেরণায় আমি এসব সহ্য করে চলতে থাকি। বাবা-মা আমার জন্য পাত্র দেখা শুরু করলে তাদের সোজাসাপটা বলে দিই, আমি বিয়ে করব না। কিন্তু তারা আমাকে জোর করতে লাগলো। তাদের ভাষ্য, বিয়ে করতেই হবে আমাকে। জীবন শুরু না হতেই আমি ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিলাম। সে আমাকে আবারও ধ্বংসের মধ্যে পা ফেলতে হবে ভাবতেই কষ্ট লাগছিল। তবুও বাবা-মায়ের কথা মতো দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতেই হলো। কতদিন আর বাবা-মায়ের আন্ডারে কাজ করব? এসএসসি পর্যন্ত পড়াশোনা করে কী বা চাকরি আশা করতে পারি? যেসব কোম্পানিতে চাকরির জন্য যাওয়া হয়, তারা কুপ্রস্তাব করে বসে। নিজের মান-সম্মানকে জনালজুরি দিয়ে জব করব, এটা কল্পনাও করতে পারি না। বিয়ে করে নিলাম। আমার নতুন স্বামীর নাম ফাহাদ চৌধুরী। উচ্চ মধ্যবিত্ত পরিবার। সংসার জীবনের প্রতি অনীহা তৈরি হয়ে আছে। এরপরেও ভয়ে আছি। সব সময় ভাবি ফাহাদ আগের স্বামীর মতো যেন না হয়। সংকল্প করলাম ফাহাদকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দেব। সেই মোতাবেক চলছিল আমার সংসার জীবন। প্রথম ৩ দিন ভালোই চলছিল। কিন্তু ৩ দিন পর আমাদের বাসায় ফাহাদের কাজিন আসলো। সবসময় ফাহাদের সাথে তার কথাবার্তা ঢলাঢলি দেখে মোটেও সহ্য হলো না। এক রাতে ফাহাদকে ধীর স্থিরভাবে বললাম, "আপনার কাজিনের সাথে এত কথাবার্তা মোটেও ভালো লাগছে না।" তার জবাবে কিছুই বলল না, শুধু মুচকি হাসলো। পরদিন সকালে তার কাজিন বাসা থেকে চলে গেল। ৫ দিন আমাদের বাসায় ছিল ওর কাজিন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সে চলে যাওয়ায় ফাহাদ জব নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাত ১০টার আগে বাড়ি ফিরত না একটা রাতও। আমি বড় একা হয়ে গেলাম। রাতে এসে না খেয়ে ঘুমিয়ে পড়তো, বলতো, "খেয়ে আসছি।" রাগে কষ্টে দুঃখে একা একা জোর করে দুমুঠো ভাত খেতে হতো। বুঝতে পারলাম আবারও সেই নরকের মধ্যে এসে পড়েছি। দম বন্ধ হয়ে আসছিল দিনকে দিন ফাহাদের আচরণে। তাকে অফিস টাইমের ফাঁকে ঠিক দুপুরবেলায় ফোন দিলেও একটা মিনিটও কথা বলতে পারতাম না। বলতো, "ব্যস্ত।" এভাবেই চলছিল। শাশুড়ি আম্মার ভালোবাসা পেয়ে এবং ওনার অনুপ্রেরণায় মনে একটুর জন্য হলেও সাহস সঞ্চয় করি যে ঝড়ের পর শান্তি আসবেই। আমি তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ফাহাদ অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো চাকরি চলে গেছে, তাই হয়তো অফিসে যাচ্ছে না। তার মন মরা চেহারা দেখে বলার সাহসও পেতাম না যে কেন অফিসে যাচ্ছে না। সাহসী হয়ে উঠত না। তবে যতদিন ধরে সে অফিসে যাচ্ছে না, ততদিন লক্ষ্য করলাম সে আমাকে ঘরের একটা কাজও করতে দেয় না। সব কাজ করে এমনকি আমাকে গোসল পর্যন্ত করিয়ে দিত। চুল আঁচড়িয়ে দেওয়া, রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, নিচতলা থেকে উপরতলায় সিঁড়ি বেয়ে আমাকে উঠানো নামানো করানো সব করত। তার এমন ভালোবাসা পেয়ে ভুলেই গেলাম ফেলে আসা ১১টা মাসের কথা। মনে হলো আমি ভালোবাসার স্বপ্নপুরীতে বাস করছি, প্রিয়তম স্বামীকে সঙ্গে নিয়ে। আমার হৃদয় একটা বারের জন্য বলে উঠল, আমি আমার স্বামীর প্রেমে পড়ে গেছি। সেদিন গায়ে খুব জ্বর ছিল, প্রসব বেদনা উঠেছে।
মনে হচ্ছিল হাজারো চাকু দিয়ে লজ্জা স্থানে আঘাত করা হচ্ছে, মাথায় পেরেক ঢুকানো হচ্ছে, আর বুকে অসংখ্য হাতুড়ি পেটাচ্ছে শত শত লোক। হাসপাতালে নেওয়া হয়নি আমাকে, দাই আম্মা শাশুড়ির পাশে বসা ছিল। আমি বারবার ফাহাদের নাম বলে চিৎকার করছিলাম, আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাতালের মতো উল্টাপাল্টা বকছিলাম। আমার স্বামী চাচ্ছিল আমার পাশে আসতে, কিন্তু দায় আমার স্বামীকে আসতে দিচ্ছিল না। ফাহাদ আমার চিৎকার চেঁচামেচি আর ব্যথায় কান্না করা শুনে সহ্য করতে না পেরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছিল। আমি দরজা খোলার ফাঁক দিয়ে ফাহাদের অশ্রুভেজা মুখটা লক্ষ্য করেছিলাম। কিছুক্ষণ পর কিছুক্ষণ পর প্রসব বেদনা বেড়ে গেল, তখন আর ফাহাদ নিজেকে সামলাতে পারল না। ঢুকে পড়ল রুমে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বারবার বলছিল, কিছু হবে না তোমার, আমি পাশে পাশে আছি, আমার আল্লাহ তোমার কোনো ক্ষতি করবেন না। ফাহাদের এমন ভালোবাসা মিশ্রিত সহানুভূতি ও সাহস জোগানো কথাগুলো শুনে দু চোখ শীতল হয়ে গেল। সুখের অশ্রুতে অন্যরকম ভালো লাগা হৃদয়ে এসে ভর করল। ভুলে গেলাম আমি সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছি। এর 15 মিনিট পরই আমার মনে হলো আমি জ্ঞান হারিয়েছি। তার 2 মিনিট পর নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনলাম। বুঝতে পারলাম আমি মা হয়েছি। ফাহাদের ভালোবাসার প্রতিফল পেয়েছি। ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে আমাদের। ওর বাবা ওকে কোলে তুলে নিল। ফাহাদের মুখে হাসি, দু চোখ অশ্রুতে ভেজা। বুঝতে পারলাম এই দিনটার অপেক্ষাতেই সে ছিল। যখন আমার মেয়ে আনিতার বয়স 19, তখন মেয়েটা এক ছেলের খপ্পরে পড়ল। অনার্স প্রথম বর্ষে ভর্তি হবার টাকা চেয়ে বাসা থেকে বের হলো, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তার ফেরার কোনো নাম গন্ধ নাই। রাতে ফোন দিয়ে আমাকে শুধু বলল, আমি পালিয়েছি মা, এছাড়া কোনো উপায় ছিল না, আমাকে ক্ষমা করে দিও। এত বেশি কষ্ট পেয়েছিলাম যা বাক্যে প্রকাশ করা যাবে না। ওর বাবা খবরটি পেয়ে আমার সামনে শুধু মুচকি হেসেছিল, কিন্তু লুকিয়ে ছাদে গিয়ে মধ্যরাতে ঘুম থেকে জেগে সে কি কান্নার কান্না! কতটা কষ্ট পেয়েছিল সেটা তার চোখ মুখের দিকে তাকালেই বুঝতে পারা যেত। মনে মনে বলতাম, হয়তো জীবনে অনেক বড় পাপ করেছিলাম, সেটা শাস্তি আজ পাচ্ছি। আমার স্বামীকেও শাস্তি দিচ্ছি। আনিতা বাড়ি ছাড়ার 2 মাস 7 দিন পর বাসায় চলে আসলো। আমাদের সাথে কোনো কথা বলল না। হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অ্যাডমিশন পেপার ধরিয়ে দিল। বুঝতে পারলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ওর বাবা এখনো রেগে আছে মেয়ের উপর। কিন্তু যখন আনিতা বলল, তোমরা কেমনে ভাবলে আমি তোমাদের এত ভালোবাসা পেয়ে বড় হয়েছি, সেই আমি এত বড় ভুল করব? এইচএসসি অনেক ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালাচ্ছি, সবসময় তোমাদের ভালোবাসায় সহযোগিতায়, সেই আমি কারো সস্তা ভালোবাসার টানে তোমাদের ভালোবাসাকে কবর দিয়ে বাড়ি ছাড়বো? কখনো না। আমাকে তোমরা যতটা ভালোবাসো তার চেয়ে বেশি তোমাদের আমি ভালোবাসি। হ্যাঁ, আমি সেই মানুষটার জন্য তাকে পরীক্ষার ছলে বাড়ি ছেড়েছিলাম, এটা সত্য। তাকে পরীক্ষাও করেছি, কিন্তু সে সফল হয়নি। আমি আগে পরে কখনোই তার জন্য চিরতরে বাড়ি ছাড়তাম না। সে আমার নেওয়া পরীক্ষায় সফল হলে সম্পর্ক চালিয়ে যেতাম, কিন্তু সে সফল হয়নি। আর এটা করে আমি নিজের ভবিষ্যৎটা খুঁজে নিয়েছি। তোমাদের ভালোবাসাকে উপেক্ষা করিনি, তবে নিজেকে নিয়ে গেম খেলেছি। 2 মাস বাহিরে ছিলাম স্টাডির জন্য। তোমাদের ছেড়ে থাকা কষ্টসাধ্য ছিল, তাই এমনটা করে দূরে থাকার চেষ্টা করেছি। আমাকে ক্ষমা করে দিও। ফাহাদ আমাদের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বলল, অনেক বড় হয়ে গেছো, মায়ের মতো বোকা হওনি, বুদ্ধিমতী হয়েছ। তবে একটা কথা মনে রেখো, জীবনে কিছু ভুল করতে নেই যে ভুলের ক্ষমা হয় না, তেমনি একটা ভুল প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে পালানো। সমাপ্ত।